পানি নামলেও বিপদ কাটেনি সিলেট ও সুনামগঞ্জের বানভাসী মানুষের। নিত্যপণ্যে চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুন, ৩ জন নিহত। এবং অতিরিক্ত শুল্ক কর আদায়ের অভিযোগ বেনাপোল কাস্টমসের বিরুদ্ধে। Sponsored by Walton Non-Stop Millionaire Offer and Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বন্যা পরিস্থিতির খবর। সহসাই নামছে না বন্যার পানি, তাই সিলেট ও সুনামগঞ্জে এখনও অমানবিক জীবনযাপন করছেন লাখ লাখ মানুষ। ভোগান্তি থেকে কবে রেহাই মিলবে তা নিয়েও রয়েছে শঙ্কা। পানির সঙ্গে মানবেতর জীবনযাপন করা মানুষের সঙ্গে কথা বলেছেন সাব্বির আহমেদ, ছবি তুলেছেন ইসমাইল হোসেন। বন্যার পানির কারণে এক একটি গৃহস্থ বাড়ি তৈরি হয়েছে ছোট ছোট দ্বীপে। ছোট এই ঘরে দিনমজুর রাসেল মিয়ার বসবাস। কখনো খেতে কাজ করে, কখনো জোগালি দিয়ে চলতো সন্তানসহ তার 5 জনের সংসার। কিন্তু রাসেলের জীবনে এখন সাপ আর পানির আতঙ্ক। পানিটাও কমলে আমরা ভালো হয়, আর সাপেরও একটা ডর। বাড়ি করে সব বাচ্চা কাচ্চা আনরা আমরা ওইটার লাগি, মানে সাপ চিকা টিকা উন্দুর গুন্দুর আমরা তো মারি না। রাত্রে মারলে যদি আবার ক্ষতি করে আমরা তো আর হুড়া বয়ে মারি না। পানি আমরা কোন খারে ডাকমু, যদি একটা কামড় মারি আমরা তো মেডিকেলও যেতে পারতাম না। 2 ছেলে 2 মেয়ে, মা বাবা আর অসুস্থ স্বামীকে নিয়ে কোম্পানিগঞ্জের তেলিখাল এলাকায় লালা বেগমের ছোট্ট ঘর। পাহাড়ি ঢলে তার ঘরে পানি উঠলেও তা নামছে না, তাই ছোট্ট এ ঘর এখন পানি আর কাদায় মাখামাখি। আর তো অসুখী মানুষ একজন লইয়া বেউদা কেউ কোনটা দেহেরও না, কোনটাও না, ফুদাহীন বইয়া কিতা করতাম, আমার দরকার নাই ও আচ্ছা। রাসেল ও লাইলার মতোই সুনামগঞ্জের নয়াগাঁওয়ের বাসিন্দা বশির মিয়া। স্ত্রী সন্তান নিয়ে 8 জনের সংসার চলে কৃষিকাজ আর গবাদি পশু পালন করে। কিন্তু পুরো ফসলি জমি এখন পানির নিচে, আর গবাদি পশু নিয়েও বিপাকে তিনি। তুই তো ওই বছর তো হবে না, হইলে তো চলা যাইতো না। বাচ্চা কাচ্চা লইয়া যাও ছিল, বন্যায় সব কিছু ধ্বংস করে লিয়ে গেছে। এখন তো রাস্তা থেকে কতদিন ছিলাম, কিছু খাইয়া না খাইয়াও হইলেও আমরা আসলাম রাস্তার মধ্যে। রাস্তার বাচ্চা কাচ্চা লইয়া থাকার মতো কোনো শব্দ নাই, এখানে গাড়ি ঘোড়া চলে। ওই আবার ওই খাদার মধ্যে বাচ্চা কাচ্চা লইয়া আবার আসছি। কবে নাগাদ পানি নামবে এ নিয়েও তাদের কপালে চিন্তার ভাঁজ। দ্বীপসাদৃশ্য এই এলাকার খেতে খাওয়া মানুষগুলোর সামনের দিনগুলো যেন অন্ধকার। পরিবার পরিজন নিয়ে কিভাবে তারা সামনের দিনগুলো অতিক্রম করবেন তা নিয়ে তাদের দুশ্চিন্তার যেন শেষ নেই। প্রকৃতি আর মানবসৃষ্ট এ ধরনের দুর্যোগের অভিশাপ থেকে তারা মুক্তি চান স্বাভাবিক জীবনযাপন করতে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ। এদিকে নদী ভাঙনে বসতভিটা আর জায়গা জমি হারিয়ে নিঃস্ব জামালপুর ও মৌলভীবাজারের কয়েকশো পরিবার। স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছরই নদী গর্ভে হারিয়ে যায় শত শত পরিবারের স্বপ্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যমুনায় কমছে পানি, বাড়ছে ভাঙনের তীব্রতা। প্রতিনিয়ত নদীর পাড় ভেঙে আছড়ে পড়ছে যমুনার বুকে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রাম গিলি খাচ্ছে নদী। গত 1 সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতভিটা সহ ফসলি জমি। ঝুঁকিতে নদী তীরবর্তী আরও অনেকের বসতবাড়ি, শত শত একর ফসলি জমি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। বাড়িঘর হারানো অনেক পরিবারের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। 100 বাড়ি ভেঙেছে, এর মধ্যে কোনোটা নোখ খুঁজ না যে এতগুলো বাড়ি ভেঙে গেল বা কোনো নেতা খাতেরা করে যে মহলগুলো কী করে, কেউ আসেনি। কিন্তু স্কুল আসলো, মাদ্রাসা আসলো, সব কিছু আঙুর ভেঙে নিছে। 84 বছর আগে থার জায়গা নেই, আর কি করে খাই, এখন অসহায় হয়ে গেছি। নদীর তীরে পড়ে 27 বার আমি নদী ভাঙছি আমার বাড়ি। যার নদী বাড়ি ভাঙছে সেই কিন্তু বেদনা জানে, অন্য কেউ জানে না ভাই। সরকারের কাছে আঙিরা কি দাবি বেরিবান দিয়ে দেন। নদীর কাছার উড়ে ঘরটা
এখন যদি নদী ভাঙে নেয় তাহলে আমার কোনো উপায় নাই। স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছরই নদী ভাঙনে নিঃস্ব হয় এই জনপদের শত শত পরিবার। বরাবরের মতো প্রকল্প অনুমোদনের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। নদী তীর সংরক্ষণ কাজটি বাস্তবায়িত হলে এই এলাকার ভাঙন অনেকটাই লাঘব হয়ে যাবে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার নদী ও শাখা নদী কন্টিনালার ভাঙনে বেলাগাঁও, সোনাপুর, গড়ের গাঁও, কামিনীগঞ্জ সহ অন্তত 40টি গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব প্রায় 60,000 পরিবার। হুমকির মুখে আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। গদুয়ার সবগুলা ভাঙ্গা লইয়া যাইতাছে, মেম্বার চেয়ারম্যানে কোনো সহযোগিতা করে না। নদী ভাঙনে এখানে বাড়িঘর ভেঙে যায়, এটার কোনো ব্যবস্থা নিতেছে না। জুড়ি নদীর দুপাশে কোনো বাঁধ তৈরি করা হয়নি। সমীক্ষা প্রকল্পের জন্য প্রস্তাবনা পাঠিয়ে অপেক্ষায় পাব। কমপ্লিট প্রকল্প গ্রহণ করে এই নদীর দুপারে যে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে বা নদী ভাঙ্গন হচ্ছে সেটা প্রকল্প গ্রহণের মাধ্যমে এটা দুঃখ লাঘব করা সম্ভব। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিত্যপণ্যের দাম চড়া, বাজারে ঢুকে রীতিমতো হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বর্তমান বাজারে সাধারণ ক্রেতাদের জন্য আপাতত সুখবর নেই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটে বেড়েছে মাছ, মাংস, শাকসবজি সহ নিত্যপণ্যের দাম, যা অনেকটা নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। দ্রব্যমূল্যের যে প্রাইস আসলে ঊর্ধ্বগতি। তো বৃষ্টি নামলে অথবা বন্যা টন্যা হলে মানে খুব দ্রুত দাম বেড়ে যায় আর কি। রংপুরের বাজারে সবজির সরবরাহ কম, দামও বেড়েছে। বড় মাছের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে ছোট মাছের দাম। আমদানিটা যেরকম হয় সারাদিনে দামটা সেরকমই যায়, বর্তমানে আমদানিটা কম। একই চিত্র খুলনার বাজারে। নিত্যপণ্যের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এই যে ছোট ছোট মাছ, এটা 400 টাকা কেজি কথা না, চাইলে তো বলার কিছু নেই। মূলত হলো এটা আমাদের বাজারের সমস্যা, বাজার মনিটরিং এর সমস্যা। আমাদের যারা কৃষক আছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ায় মাছ, মাংস ও ডিমের সঙ্গে চড়া সবজির দামও ক্রেতাদের নাগালের বাইরে দাম। বাজার মনিটরিং এর জোর দাবি তাদের। যেহেতু বর্ষার সিজন, সেই হিসাবে মাছের দামটা একটু কমলে ভালো হতো। যখন কাঁচা বাজার প্রত্যেকটা জিনিসের দাম শুনি তখন আমাদের পকেটের দিকে তাকানো আর সবজির দিকে তাকায় আমরা কিছুই কিনতে পারি না। ময়মনসিংহে অবশ্য মাছ, মাংসের দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে নিত্যপণ্যের দাম। স্বস্তিতে নেই ক্রেতারা। জিনিসপত্রের দাম যদি একটু মানুষের নাগালে থাকে তাহলে মানুষ স্বস্তি পায়, একটু বেশি হলে মানুষ অস্বস্তি বোধ করে। আহ্বান থাকবে যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বেনাপোল কাস্টমস হাউসের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক কর আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত কর আদায়ের কারণে বন্দরে অর্ধশতাধিক পচনশীল পণ্যবাহী ট্রাক আটকে আছে। ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নতুন আদেশ না মেনে বেনাপোল কাস্টমস হাউস অতিরিক্ত শুল্ক আদায় সহ জরিমানা করার কারণে পণ্য চালান খালাস নিতে পারছে না তারা। সে কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের জারিকৃত আদেশ কার্যকর সহ অতিরিক্ত মালামালের জন্য জরিমানা করার প্রতিবাদে গতকাল রাতে কাস্টমস হাউসের সামনে বিক্ষোভও করেছেন আমদানিকারকরা। সমস্যার সমাধান না হলে কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জামালপুরের ইসলামপুরে কৃষক লীগ নেতা আসাদুল্লাহ ওরফে নিদু কাজী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার দুপুরে নোয়ারপাড়া ইউনিয়নের কাজীবাড়ি বাজারে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে গত কোরবানি ঈদের দিন বিকেলে তারতাপাড়া গ্রামে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় নোয়ারপাড়া ইউনিয়ন কৃষক লীগের ৫ নং ওয়ার্ডের সহসভাপতি নিদু কাজীকে। এ ঘটনায় নিহতের ভাই জামাল উদ্দিন কাজী বাদী হয়ে ইসলামপুর থানায় ২০ জনের নামে এবং অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে র্যাব। নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর শিশু কন্যাকে নিয়ে পালিয়েছে স্বামী। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সুফিয়া বেগমকে গলা কেটে হত্যার পর ৮ বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী আসমাত আলী। সকালে প্রতিবেশীরা ঘরের মধ্যে সুফিয়া বেগমের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। আসমাত আলীকে আটকের চেষ্টা সহ শিশু কন্যাকে উদ্ধারে কাজ করছে পুলিশ।
প্রচণ্ড দাবদাহের পরও পদ্মার অনাবাদি চরে চীনাবাদাম চাষ করে এবছরও সাফল্য পেয়েছেন কুষ্টিয়ার চরাঞ্চলের চাষিরা। সেই বাদাম ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় পদ্মা নদীতে জেগে ওঠা বালুচর পতিত পড়ে থাকত, যা চরবাসীর কোনো কাজেই আসতো না। সেই পতিত চরে চীনাবাদাম চাষ এখন স্বপ্ন দেখাচ্ছে তাদের। আর ব্যাপক সাফল্যে চাষিদের বাদাম চাষে আগ্রহ বাড়ছে। আমার এই মাঠে 2 বিঘা বাদাম আছে। এবার বাদামটা একটু খরার কারণে হালকা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু সেচ দেওয়ার পরে বাদামটা মোটামুটিভাবে ভালো হয়েছে। এবছর প্রচণ্ড খরায় সেচ দিয়ে বাদাম চাষ করতে হয়েছে, তাই উৎপাদন খরচ বেড়েছে। তবে বিঘা প্রতি বাদাম হয়েছে 7 থেকে 8 মণ, আর প্রতিমণ বাদাম বিক্রি করছেন 4 থেকে 4.5 হাজার টাকায়। তাই খরচ বাদ দিয়েও লাভ হচ্ছে ভালোই, বলছেন চাষিরা। 7 থেকে 8 মণ ফলন হবে। এটা যে আমার খরচ হয়েছে তার চেয়ে আমার লাভবান হবে সবচেয়ে বেশি। কৃষি অফিস থেকে আমাদের কিছু সহযোগিতাও করে, বীজ দিয়ে সার দিয়ে সহযোগিতা করে। 3 বিঘা বাদামে আমার 45 থেকে 50 হাজার টাকা খরচ হবে। আমি মনে করছি 1 লক্ষ টাকায় বাদাম বিক্রি করতে পারবো। বাদাম চাষে কারিগরি পরামর্শ সহ সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। বাদাম চাষে প্রণোদনা, প্রদর্শনী এবং সকল ধরনের কারিগরি পরামর্শ প্রদান করে আসছি, এবং এই তাপপ্রবাহের সময় আমরা কৃষক ভাইদের পাশে থেকে সেচ দেওয়া এবং অন্যান্য পরামর্শ প্রদান করেছি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর শেষ করছি সড়ক বিভাজকের ফুলের মেলা দিয়ে। বকুল বিছানো পথের গান গেয়ে গেছেন শচীন দেব বর্মন। তার জন্মভূমি কুমিল্লার মহাসড়ক যেন তেমনি ফুলে ফুলে ছাওয়া পথ। এই বর্ষায়ও ঢাকা মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ ধরে যেতে যেতে নানা বর্ণের ফুলের শোভা আর সুবাসে মুগ্ধ হচ্ছেন যাত্রীরা। সে কথাই জানিয়েছেন কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গ্রীষ্ম শেষে ঋতু পরিক্রমায় এসেছে বর্ষা, তবে এখনও পুরোপুরি বিদায় নেয়নি গ্রীষ্মের ফুল। কৃষ্ণচূড়া, সোনালু আর লাল সোনাইল, তাদের ঝরে পড়ার বেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আলো করে আছে করবী, কাঞ্চন আর জারুল। এই পথে চলাচলকারী যাত্রীদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে সড়ক বিভাজকে থাকা এসব ফুলের মেলা। দাউদকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী পর্যন্ত কুমিল্লা অংশে ফুলের এমন উৎফুল্ল উৎসব মন ভালো করে দেয় পথচারী, যাত্রী ও চালকদের। প্রশংসার পাশাপাশি তাদের শঙ্কা, বর্ষায় ঝরে যাবে কৃষ্ণচূড়া, সোনালুরা। তারপরও যেন ফুলের প্রতি ভালোবাসা বেঁচে থাকে। মহাসড়কের ডিভাইডারে যে ফুল গাছগুলো লাগানো হয়েছে, এগুলো আসলে জনগণের জন্য স্বস্তিবোধ এবং সৌন্দর্য বৃদ্ধি করেছে। আমরা যখন এই রাস্তার দুই পাশের, এই রাস্তার মাঝখানে, বেসিক্যালি ডিভাইডারের মাঝখানে যে ফুল গাছগুলো আছে, এগুলো যখন দেখি আমাদের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। বছর জুড়ে ফুলের এমন সৌন্দর্য পাওয়ার পরিকল্পনা জেলা সড়ক বিভাগেরও। বৃক্ষরোপণ এমনভাবে করা হয়েছে যাতে সব ঋতুতেই কোনো না কোনো ফুল ফোটে। 6 ঋতুর যাতে প্রতিটা ঋতুতে এই আমাদের মহাসড়কটা ফুলে ফুলে সজ্জিত থাকে, সে অনুসারে আমাদের বর্তমানের যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের পছন্দের ইয়েতে আমরা এটা গাছগুলো রোপণ করেছি। দিনে মহাসড়কে সৌন্দর্য ছড়াচ্ছে এই বৃক্ষরাজি, আর রাতে গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করছি দেশের খবর, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পানি নামলেও বিপদ কাটেনি সিলেট ও সুনামগঞ্জের বানভাসী মানুষের। নিত্যপণ্যের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে আগুন, 3 জন নিহত। অতিরিক্ত শুল্ক কর আদায়ের অভিযোগ বেনাপোল কাস্টমসের বিরুদ্ধে। এবং নাটোরের স্ত্রীকে খুন করে শিশু সন্তান নিয়ে পালিয়েছে স্বামী। Sponsored by Walton Non-Stop Millionaire Offer and Abiba Finance Limited.
দেশের খবর আজ এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।